হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদের দিন হয়তো সবাই অনেক অনেক বেশি ব্যস্ত ছিলেন, এখন তো আজকে একটু ফ্রি হয়েছেন সবাই, তাই আমি আজকে আপনাদের জন্য একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি। ঈদের দিন প্রথম আমি যেভাবে গরু মাংসটা রান্না করে সবাইকে খেতে দিই এবং সবার খুবই পছন্দ হয়, সেই মাংসর রেসিপিটাই আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিব। ঈদের দিন যখন আমি প্রথম এই মাংসটা রান্না করি সবাইকে খেতে দিই, সবার কিন্তু অনেক বেশি পছন্দ হয়ে যায়। তারপর আমি আস্তে ধীরে বিভিন্ন আইটেম করে থাকি। তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে আমি ঈদের দিনের প্রথম মাংসটা রান্না করি। এই যে দেখুন, প্রথমে যখন গরু মাংস নিয়ে আসা হয় তারপর আমি মাংসগুলো এভাবে সুন্দর মতো ধুয়ে নিই। খুব ভালো মতো মাংসটা ধুয়ে নিচ্ছি। আর এই যে আমি এমন ছোট ছোট টুকরো করে নিয়েছি, খুব বেশি বড় না, আমি একদম ছোট ছোট টুকরো করে প্রথম এই মাংসটা রান্না করি। এই মাংসটা খাওয়ার পর তারপর বিভিন্ন রান্নায় আমি চলে যাই। তো মাংসটা আমি ভালো মতো ধুয়ে ঝুড়িতে ধুয়ে নিচ্ছি, ধুয়ে আমি একটু পানি ঝরিয়ে নিব, যেহেতু টাটকা মাংস পানি কিন্তু বের হবে, তাই আমি খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে রান্না করব। আর ছোট ছোট টুকরো করে নিয়েছি এবং হাড় সহ মাংসটা নিয়েছি। চলুন এখন আমি দেখিয়ে দিই কী পরিমাণ মশলা আমি মাংসের জন্য ব্যবহার করেছি। আমি এখানে 5 কেজি মাংস নিয়েছি, সেই জন্য যে পরিমাণ মশলা নিয়েছি সেটা বলে দিচ্ছি। এখানে আমি আদা বাটা নিয়েছি 2.5 টেবিল চামচ, রসুন বাটা নিয়েছি 3 টেবিল চামচের মতো, আর জিরা বাটা নিয়েছি 2 টেবিল চামচ। আর এখানে আমি 8-9টা পেঁয়াজ, দেশি পেঁয়াজ গোল গোল করে কেটে নিয়েছি। 5 কেজি গরুর মাংসের জন্য আমি এই পরিমাণ মশলা, বাটা মশলা ব্যবহার করেছি। আর এখানে আমি এখন গোটা মশলা দেখিয়ে দিচ্ছি। আমি কি পরিমাণ গোটা মশলা নিয়েছি সেটাও আপনাদেরকে পরিমাণটা ভালো মতো বলে দিচ্ছি। এখানে আমি 10-12টা তেজপাতা নিয়েছি, 4টা বড় শাহি এলাচ নিয়েছি এবং 10-12টার মতো নিয়েছি লং। আর আমি দারুচিনি নিয়েছি 8-10 টুকরার মতো। আর এখানে আমি 15টা নিয়ে নিয়েছি সাদা এলাচ। আমি 5 কেজি গরুর মাংসের জন্য এই পরিমাণ গোটা মশলা ব্যবহার করব। আপনারা যদি 5 কেজি গরুর মাংস রান্না করতে চান তাহলে এভাবে করতে পারেন। ঈদের মাংস একটু বেশি করে রান্না করলে টেস্ট হয়, আর মশলাটা কিন্তু এত বেশি লাগে না। গুঁড়া মশলার মধ্যে আমি এখানে 2 টেবিল চামচ নিয়েছি ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া পরিমাণ মতো, আর লাল মরিচের গুঁড়া নিয়েছি 2.5 টেবিল চামচের মতো। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমনই দিবেন। তারপর আমি চুলাতে একটা প্যান বসিয়ে প্যানটা খুব ভালোভাবে যখন গরম হয়ে যাবে তখন এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি যে পেঁয়াজ কুচিগুলো নিয়েছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো তেলের ভিতরে দিয়ে দিব। প্যানটা গরম হয়ে আসার পর আমরা কিন্তু তেলটা ব্যবহার করব, তাহলে রান্নাটা ভালো হবে। আমি পেঁয়াজগুলো এখন একটু নেড়ে নিচ্ছি। পেঁয়াজগুলো একদম ভেজে ফেলবো না, একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা ভালো মতো নরম করে নিচ্ছি। কোরবানির মাংসতে কিন্তু খুব বেশি মশলা ব্যবহার করা লাগে না, টাটকা মাংস, আর মাংসগুলোতে কিন্তু আল্লাহর একটা রহমত থেকেই যায়, তাই মাংসটা খেতে কিন্তু খুবই মজা হয়। যেভাবেই রান্না করি না কেন, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে রান্না করে থাকে, আমি এইভাবেই করি, তাই আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি তেলের মধ্যে গোটা মশলাগুলো দিয়ে দিলাম। আগে গোটা মশলাগুলো দিয়ে একটু তেলের সঙ্গে নেড়ে নিলে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়। গরম মশলার ঘ্রাণটা খুব ভালো লাগে। এইভাবে যদি আপনি রান্না করেন দেখবেন খুব সুন্দর একটা ঘ্রাণ মাংসতে হয়ে যায়। তাই আমি আগেই গোটা মশলাটা দিয়ে কিছুক্ষণ কিন্তু পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি। অবশ্যই মাঝারি থেকে নিম্ন জালে এই মশলাটা আপনারা ভেজে নেবেন, খুব বেশি উচ্চ তাপে কিন্তু ভাজতে যাবেন না, তাহলে পুড়ে যেতে পারে, আর পুড়ে গেলে গন্ধটা কিন্তু সুন্দর আর থাকবে না, তেতো হয়ে যেতে পারে বা গন্ধটা ভিন্ন হয়ে যেতে পারে। তারপর আমি এখানে যে বাটা মশলাগুলো নিয়েছিলাম সেই বাটা মশলাগুলো এখন অ্যাড করে দিব। বাটা মশলাগুলো দিয়ে আমি খুব সাবধানে নেড়ে বাটা মশলাগুলো ভালো মতো ভেজে নিব, যেন মশলার কোনো ধরনের রগন্ধ না থাকে। মশলাটা যদি এভাবে আমরা কষিয়ে রান্না করতে চাই তাহলে একটু ভালো মতো কষিয়ে নিতে হবে, যেন রগন্ধ না থাকে আর টেস্টটাও অনেক অনেক বেশি ভালো আসে। সেই চেষ্টাটাই আমি করছি, আপনারা এভাবে আমার রেসিপিটা দেখে ফলো করতে পারেন। আমি যখন মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসবে দেখবেন যে পানিটা শুকিয়ে এসেছে, এই যে দেখতেই পাচ্ছেন তেল ফুটে আসছে, আমি তখন
পরিমাণ মতো লবণ অ্যাড করে দিব। লবণটা আপনারা যে যার স্বাদ মতো দিয়ে দিবেন। আমি আমার স্বাদ মতো এখানে 4 টেবিল চামচ দিয়ে দিয়েছি। পরে দেখে যদি লাগে আমি আবারও অ্যাড করে দিব। আমি এখন লবণটা দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা ভেজে নিব, কারণ মশলাটা সুন্দর মতো একদম যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি বুঝতে পারবো যে আমার মশলা কষানোটা শেষ। এখন আমি মশলার মধ্যে কিছুটা পানি দিয়ে দিলাম, হাফ কাপের মতো। হাফ কাপ পানি দিয়ে আমি ফুটে আসার জন্য অপেক্ষা করব। যখন দেখব যে মশলার পানিটা একদম ফুটে এসেছে তখন আমি যে গুঁড়া মশলাগুলো নিয়েছিলাম সেগুলো অ্যাড করে দিব, কারণ গুঁড়া মশলা তেলের উপর দিলে পুড়ে গিয়ে তেতো হয়ে যেতে পারে। তাই আমি সব সময় চেষ্টা করি একটু পানি দিয়ে ফুটে আসলে তারপর গুঁড়া মশলাগুলো অ্যাড করার জন্য। এভাবে গুঁড়া মশলাটা যদি অ্যাড করেন দেখবেন কালারটাও খুব সুন্দর থাকবে, আর মশলার কোনো ধরনের ভাজা বা পোড়া গন্ধ থাকবে না। মশলাটা খুব ভালোভাবে আমি এখন আবার কষিয়ে নিচ্ছি। এভাবে মশলাটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 5-6 মিনিটের মতো কষিয়ে নিব। যখন দেখব মশলার উপরে তেল চলে এসেছে তখন আমি পানি ঝরানো মাংসটা অ্যাড করে দিলাম। মাংসটা দিয়ে নিচ থেকে মশলার সঙ্গে আমি এখন খুব ভালোভাবে সাবধানে মিশিয়ে নিব। যখন দেখবেন পুরো মাংসের সঙ্গে মশলাটা সুন্দর মতো মিশে এসেছে তখন বুঝতে পারবেন আপনার মাংসটা সুন্দর মতো ম্যারিনেট হয়ে গিয়েছে। এই যে দেখুন আমি খুব সুন্দরভাবে উপর নিচ থেকে নেড়ে মাংসটা মশলার সঙ্গে মিশিয়ে দিয়েছি। এভাবে যখন একদম সুন্দর মতো মশলা এবং মাংস মিক্স আপ হয়ে যাবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো একদম 10 মিনিটের জন্য। এই 10 মিনিটের মধ্যে আমি একবারও ঢাকনা খুলে দেখব না। দেখুন 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি, মাংস থেকে কিন্তু একটা পানি ছেড়ে দিয়েছে। গরুর মাংস থেকে সাধারণত পানি বের হয়, আর এটা টাটকা মাংস, মাত্রই আমি ধুয়ে নিয়েছি, পানি তো একটু বের হবেই। আমার এই পানিটা দিয়েই কিন্তু গরুর মাংসটা একদম কষানো হয়ে যাবে, কারণ টাটকা মাংস রান্না করতে কিন্তু খুব বেশি সিদ্ধ করার জন্য চেষ্টা করা লাগে না। আর আমি এখানে যেহেতু নন স্টিকি প্যান নিয়েছি কাচের ঢাকনা, সো মাংসটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকেছিলাম। আরও 5-7 মিনিট পর আমি আবার ঢাকনাটা উঠিয়ে দেখলাম পানিটা একদম উপরে চলে এসেছে। আমি এখন মশলা এবং পানির সঙ্গে ভালোভাবে মাংসটা আরও নেড়ে ছেড়ে মিশিয়ে দিব। মাংসটা কিন্তু খুব বেশি খুলবো না, আমি প্রায় 10 মিনিট অন্তর অন্তর মাংসটা খুলে একটু নেড়ে দিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই, যেহেতু একবারে সব মশলা আমি ম্যারিনেট করে দিয়েছি। এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিট পর দেখুন এখন কিন্তু মাংসটা অনেকটা পানি কমে এসেছে, প্রায় কষানো হয়ে আসতেছে। এভাবে মাংসটা যদি আপনি রান্না করেন দেখবেন দারুণ একটা টেস্ট আসবে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি যেভাবে রান্না করছি আপনারা এভাবে ফলো করে রান্না করতে পারেন। এখানে আমি কোরবানির প্রথম ধাপে এই ছোট মাংস রান্নাটা কিন্তু সবার খুব পছন্দ আমাদের বাসায়। আর কোরবানির মাংস কষানো হয়ে গেলে খেয়ে দেখবে না এমন বাঙালি কিন্তু বাংলাদেশে পাওয়া যাবে না। তো আমি এখানে কিছুটা মাংস কষানোটা উঠিয়ে নিচ্ছি, এখন আমরা চেখে দেখব কেমন হয়েছে। কষানো মাংস কিন্তু কোরবানির মাংসটা খাওয়ার মজাই আলাদা, তাই সব সময় আমরা কষানো মাংস তুলে খেয়ে থাকি। মাংসটা একদম কষানোর পর যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে 3 কাপের মতো পানি অ্যাড করে দেব। 3 কাপ পানি অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে আমি মাংসর সঙ্গে পানিটা মিশিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব একদম 15 মিনিটের মতো। এই 15 মিনিটের মধ্যে আমি একবারও ঢাকনা খুলবো না। এই যে দেখুন আমার কষানো মাংস লুকটা কত সুন্দর এসেছে। চুলায় মাংসটা হতে থাক, আমি এখন কষানোটা টেস্ট করে আসি সবার সঙ্গে। তারপর দেখুন আমি 15 মিনিট পর একদম ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, কত সুন্দর একটা গ্রেভি তৈরি হয়ে গিয়েছে। 15 মিনিট পর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংসটা দিয়ে। এই যে দেখুন আরও 10 মিনিট পর আমি মাংসটা একদম ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর লুক এসে গিয়েছে। আমার মাংসটা একেবারে কষা কষা হয়ে গিয়েছে। আমি কিন্তু এখন মাংসে আর কোনো পানি অ্যাড করব না, এই কষানো মাংসটা দিয়েই কিন্তু গরম ভাত খেয়ে নিব আমরা সবাই। ঈদের প্রথম যে মাংসটা আমি এভাবেই রান্না করি। এই ছোট মাংসের রেসিপিটা কিন্তু যারা খেয়েছে তাদের সবারই অনেক পছন্দ। আপনারা বিভিন্নভাবে রান্না করে থাকেন, আমি বলবো আমার এই রেসিপিটা ফলো করে আপনারা একবার বাসায় কোরবানির মাংস রান্না করে দেখুন, অনেক অনেক বেশি টেস্টি হবে।
আমি এখন মাংসটা উল্টে পাল্টে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব। এই মাংসটাতে কিন্তু কোনো ঝোল থাকবে না, একেবারে ভাজা ভাজা একটা মাংস। এই মাংসটা খেতে অনেক অনেক বেশি টেস্টি হয়। কোরবানির এই টাটকা মাংসটা এভাবে ছোট ছোট পিস করে যদি আপনি ঝাল ঝাল করে রান্না করেন, তাহলে কিন্তু গরম ভাতের সাথে আর কোনো আইটেমই লাগবে না। যে যেভাবেই রান্না করে থাকেন না কেন, আমার এই রেসিপিটা ফলো করে আপনাদেরকে রান্না করার জন্য আমি অনুরোধ করছি। আপনারা এইভাবে ছোট মাংসটা হাড় সহ যদি একবার বাসায় রান্না করেন, আমি বলবো সবার কিন্তু অনেক বেশি পছন্দ হবে। তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন কোরবানির এই মাংস আমার এই রেসিপিটা ফলো করে একবার বাসায় রান্না করার জন্য। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।